শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী এই বইটি থেকে অধ্যায় 4 পদার্থ পৃষ্ঠা নাম্বার 37 এই অধ্যায়টা আজকে আমি তোমাদেরকে পড়াবো। তাহলে চলো আমরা শুরু করছি। পদার্থ, অধ্যায়ের নাম পদার্থ। 1 পদার্থের বৈশিষ্ট্য। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সবকিছুই পদার্থ। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি যা আছে সবকিছুই কি পদার্থ। কিন্তু সব পদার্থ কি একরকম? না, সব পদার্থ কখনো একরকম হয় না। নিশ্চয়ই না। কখনো কি ভেবেছো কেন বল লাফ দেয়? কেনই বা নদীর পানি বয়ে যায়? এসবের পেছনের কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। তার মানে আমরা কি জানলাম? প্রতিটা পদার্থের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। পদার্থের ধর্ম কাকে বলে? পদার্থের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি 1 গ্লাস পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। এভাবে কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। কঠিন পদার্থ জায়গা দখল করে। দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। তার মানে আমরা এখানে কয়টি পদার্থ সম্পর্কে জানলাম? 2টি পদার্থ। একটি হলো কঠিন পদার্থ, আরেকটি হলো তরল পদার্থ। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে, আর তরল পদার্থ কি এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখি এখানে প্রশ্ন করেছে কঠিন ও তরল পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে। এখন এই যে টপিকগুলো আলোচনা করা হয়েছে এর মাধ্যমে আমরা উত্তরটা পাবো। এইসব প্রশ্নগুলো যেইগুলো দেয়া আছে এগুলো আমি খাতায় আলাদা করে লিখেছি, আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব। কাজ 1 পদার্থের ওজন আছে তা বোঝার জন্য সরল পরীক্ষণ একটি পরীক্ষা করা হয়েছে। দেখো, যা প্রয়োজন পরীক্ষাটির জন্য একটি কাঠি বা স্কেল 30 সেন্টিমিটার বা তার বেশি 30 সেন্টিমিটার বা তার বেশি একটি কাঠি বা স্কেল প্রয়োজন। একটি পেন্সিল বা কলম, 2টি একই ধরনের কাগজ বা প্লাস্টিকের কাপ, কিছু পয়সা বা ছোট পাথর, সুতা, কাঁচি, টেপ, এগুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে, যা করতে হবে এবার কি করতে হবে দেখি। এখানে 2টি দাঁড়িপাল্লার ছবি দেয়া আছে। দেখো, 1 প্রয়োজন অনুযায়ী সমান দৈর্ঘ্যের 2 টুকরো সুতা নেই। প্রয়োজন অনুযায়ী একই সমান 2 টুকরো সুতা নিব। 2 সুতা দুটো দিয়ে দুটো হালকা প্লাস্টিকের বা কাগজের কাপের বা ছোট পাত্র মুখ এমনভাবে বেঁধে দেই যেন পরে এগুলো সহজে খোলা যায়। এই যে দেখো, এইভাবে আমরা বাঁধবো যাতে পরে খোলা যায়। ঠিক আছে, এবার 3 একটি রুলার স্কেলের 2 প্রান্তে কাপ দুটো এমনভাবে বেঁধে দেই যেন স্কেলটি ব্যালেন্স করা যায়। 4 স্কেলের মাঝ বরাবর আরেকটি সুতা দিয়ে বাঁধি এবং সেটিকে একটি পেন্সিল বা কলমের উপর এমনভাবে রাখি যেন স্কেলটি দোল খায় এবং ভারসাম্য পর্যবেক্ষণ করা যায়। মানে আমরা এমনভাবে কলম বা পেন্সিলটা রাখবো যাতে আমাদের যেই এটা দোল খাবে স্কেলটি। ঠিক আছে। 5 স্কেলটি শুরুতে সোজাভাবে আনুভূমিকভাবে আছে কিনা তা লক্ষ্য করি। যদি না থাকে কাপের জায়গা বা সামান্য সুতা সরিয়ে ভারসাম্য আনি। 6 এখন বাম পাশে একটি মুদ্রা রাখি এবং স্কেল কোন দিকে ঝুঁকে পড়ে তা দেখি। 7 ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। 8 এখন বাম পাশে তরল দ্বারা অর্ধপূর্ণ করি, ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। মানে কি, আমরা প্রথমে একটা পয়সা রাখবো, মুদ্রা রাখবো, মুদ্রার একটা পাত্রে মুদ্রা রাখবো, আরেকটা পাত্রে ভারসাম্য করার জন্য আমরা অপর পাত্রে কি দিব? পাথর দিব। আর আরেকটা পাত্রে আমরা কি করব? তরল পানি হতে পারে, দুধ হতে পারে রাখবো, আর আরেকটা পাত্রে আমরা পাথর দিয়ে ভারসাম্য একই সমান করব যাতে সমান হয়। ঠিক আছে, সারসংক্ষেপ, স্কেল বা কাপ দিয়ে বানানো নিক্তির এক পাশে একটি মুদ্রা অথবা পানি রাখলে দেখা যায় স্কেলটির যে পাশে বস্তু রাখা হয়েছে সেই দিকে ঝুঁকে পড়ে। এরপর অন্য পাশে পাথর রেখে ভারসাম্য আনা হয়। এই কাজের মাধ্যমে বোঝা যায় মুদ্রা বা পানির মতো
পানির মতো জিনিসের অর্থাৎ কঠিন ও তরল পদার্থের ওজন আছে। কাজ 1, পদার্থের চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তার মানে এই যে পরীক্ষাটা আমরা করলাম, এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম পানি হোক বা কঠিন পদার্থ হোক, যাই হোক সবকিছুরই ওজন আছে, ঠিক আছে। এবার কি পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান। এবার 2 নাম্বার যে কাজটা, এটা হচ্ছে পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে নাকি আমরা সেটা দেখব। যা করতে হবে, 1, একটি দেয়ালে ধাক্কা দেই। একটি দেয়ালে, শক্ত দেয়ালে কি করব, ধাক্কা দিব। 2, সুই ছাড়া একটি সিরিঞ্জ নেই, খালি সিরিঞ্জ। 3, এবার সিরিঞ্জটিতে পানি প্রবেশ করিয়ে সিরিঞ্জটির মুখ আঙ্গুল দিয়ে বন্ধ করি, পিস্টন দিয়ে ধীরে ধীরে চাপ দেই। সিরিঞ্জটির মুখটি বন্ধ করে আমরা ধীরে ধীরে কি করব, এভাবে চাপ দিব দেয়ালের সাথে, এভাবে শক্ত করে ধরে, ঠিক আছে। নিচের প্রশ্নগুলি নিয়ে এবার চিন্তা করি। প্রশ্ন কি, চাপ প্রয়োগে কি বাধা ঘটে? মানে যখন আমরা চাপ দিচ্ছি তখন কি আমরা চাপ দিতে আমাদের সমস্যা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে এরকম মনে হচ্ছে, বাধা প্রদান করছে কি, চাপ প্রয়োগে কোনো বাধা হচ্ছে বা কেউ কি বাধা প্রদান করছে এরকম। এবার দেখো এখানে কি বলছে, পদার্থের ওজন আছে, পদার্থ চাপ প্রয়োগে বাধা দেয়, 2টি প্রশ্ন করা হয়েছে। এবার সারসংক্ষেপটা দেখি। কঠিন বস্তুতে যেমন দেয়ালে ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং আমরা একটি প্রতিরোধ অনুভব করি। এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। দেয়ালটাতে যখন আমরা চাপ দিচ্ছি তখন দেয়ালটা কিন্তু সরছে না, উল্টা আমাদেরকে সরিয়ে দিচ্ছে, তাই না, আমাদের। তার মানে দেয়াল চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। সিরিঞ্জের মুখ বন্ধ রেখে যখন ভিতরের দিকে চাপ দেওয়া হয় তখন পিস্টন সহজে নামতে চায় না, কারণ ভিতরে থাকা পানি বাধা দেয়। সিরিঞ্জের ক্ষেত্রেও কি হয়েছে, ভিতরে যে পানিটা রাখা হয়েছিল সেটা বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থকে চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। তার মানে আমরা পদার্থের আরেকটা বৈশিষ্ট্য কি পেলাম, চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তো আমরা কঠিন আর তরল পদার্থ নিয়ে পড়লাম। এবার বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে। বায়বীয় পদার্থ মানে গ্যাস। আজকে আমরা বায়বীয় পদার্থ যেমন বাতাস বা বায়ু এর ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। প্রশ্ন করেছে বায়বীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটার উত্তর খাতায় আমরা লিখে দিব। কাজ, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য শনাক্তকরণ। যা যা দরকার, সুতা, একটি রুলার স্কেল, একটি উৎস থেকে সংগ্রহ করা 2টি পলিথিনের ব্যাগ অথবা 2টি বেলুন। যা করতে হবে, 1, প্রয়োজন অনুযায়ী সমান দৈর্ঘ্যের 2 টুকরো সুতা নেই, অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আমাদের সুতা নিতে হবে। 2, সুতা দিয়ে 2টি পলিথিনের ব্যাগের মুখ আলতোভাবে এমন করে বাঁধি যাতে পরে সহজে খুলে ফেলা যায়। 3, একটি রুলার স্কেলের 2 প্রান্তে পলিথিনের ব্যাগ 2টি এমনভাবে বাঁধি যেন এটিকে সহজে এপাশে ওপাশে নাড়াচাড়া করা যায়। 4, রুলার স্কেলের মাঝ বরাবর আরেকটি লম্বা সুতার টুকরো দিয়ে বাঁধি এবং এটিকে একটি উঁচু স্থান থেকে ঝুলিয়ে দিই, অনেকটা পাল্লার মতো, দাড়ি পাল্লার মতো, এভাবে রেখে আমরা এই মাঝ বরাবর বেঁধে ঝুলিয়ে দিব, ঠিক আছে। 5, দেখা যাবে যে রুলার স্কেলটি যে কোনো একটি দিকে ঝুঁকে পড়েছে। পলিথিনের ব্যাগের বাঁধনের যে অংশটি রুলারের সাথে আছে তা এমনভাবে নড়াচড়া করি যেন রুলার স্কেলটি আনুভূমিক হয়। যে কোনো একদিকের একটি চুপসানো পলিথিনের ব্যাগ খুলে ফেলি, 2টি ব্যাগই চুপসানো থাকবে, 2 পাশের একটিকে আমরা খুলবো এবং 2 হাত দিয়ে পলিথিনের মুখ প্রসারিত করে নাড়াচাড়া করি। মুখটা একটু বড় করে আমরা কি করব, নাড়াচাড়া করতে থাকবো, এভাবে নাড়াচাড়া করব। এটির মধ্যে বাতাস প্রবেশ করব, নাড়াচাড়া করে আমরা কি করব, বাতাস প্রবেশ করাই। বাতাস ভর্তি ব্যাগটির মুখ বেঁধে ঝুলন্ত রুলারের আগের জায়গায় সুতা দিয়ে আটকাই। রুলারের যে সুতাটি ছিল তাই ব্যবহার করব। তারপর আমরা কি করব, মুখটা বেঁধে আবার এটাকে রুলারের যে সুতাটাতে ছিল ওই সুতাটাতে রেখে দিব। কি ঘটে লক্ষ্য করি। এবার বাতাস ভরা ব্যাগটির গায়ে হালকা চাপ দিয়ে দেখি কি ঘটে। এবার যে ব্যাগটি, এটাকে আমরা হালকাইভাবে চাপ দিব। পর্যবেক্ষণ আলোকে নিচের ছকটি পূরণ করে, এবার তোমরা এটা করবে, করার পরে পর্যবেক্ষণ করে এই ছকটি পূরণ করবে। আমি ছকটি পূরণ করেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। পর্যবেক্ষণ ছক, পলিথিনের ব্যাগটি কিভাবে ফোলানো হলো, এখানে আমি লিখেছি, আমি যেভাবে ফুলিয়েছি এটা বলছি তোমাদেরকে। পলিথিনের ব্যাগ খুলে 2 হাত দিয়ে নাড়াচাড়া করে ব্যাগের ভিতর বাতাস ঢুকাই, ফলে ব্যাগটি ফুলে উঠে, ঠিক আছে। লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি বলে দিয়েছি, আমার মুখের বলাটাই তোমরা শুনে লিখে ফেলো। তাহলে কি বাতাসের আয়তন আছে? হ্যাঁ আছে, কারণ বাতাস ব্যাগের ভিতরে জায়গা করে নিয়েছে, তাই বোঝা যাচ্ছে বাতাসের আয়তন আছে।
বাতাস ভর্তি ব্যাগটি আটকানোর পর রুলারের কোন দিকটি ঝুঁকে পড়েছে? বাতাস ভর্তি ব্যাগটি যে পাশে আছে সে দিকটি ঝুঁকে পড়েছে, ওই দিকটির ওজন বেড়েছে। কেন ঝুঁকে পড়েছে? কারণ ব্যাগে বারবার একই ভুল করেছি আমি লেখায়। আচ্ছা, কারণ ব্যাগে বাতাস ঢোকার ফলে এর ওজন বেড়ে গেছে। বাতাস ঢোকার ফলে কি হয়েছে? ব্যাগটির ওজন বেড়ে গেছে, এই জন্য ওই পাশের ব্যাগ সাইডটি ঝুঁকে পড়েছে। ঠিক আছে। চাপ প্রয়োগে কি বাধা অনুভব করেছিলে? আমরা যখন প্লাস্টিকের ব্যাগটা এভাবে চাপ দিয়েছি, এক্ষেত্রে কি আমরা বাধা অনুভব করেছিলাম? হ্যাঁ, ব্যাগে চাপ দিলে বাতাস বাধা দিয়েছে। আমরা যখন চাপ দিয়েছি তখন এইভাবে আমাদের হাতটা সরে গিয়েছিল। বাতাস কি কঠিন ও তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্যই প্রদর্শন করেছে? না, বাতাসের নির্দিষ্ট কোনো আকার নেই, তবে বাতাসের আয়তন আছে, ওজনও আছে। ঠিক আছে। আমরা কি বাতাসকে একটি পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি? হ্যাঁ, বাতাস একটি পদার্থ, কারণ বাতাসের ওজন ও আয়তন আছে। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে পূরণ করবে। এবার পরের পেজে যাচ্ছি। এই যে দেখো, আমরা এতক্ষণ যে পলিথিনের ব্যাগ দিয়ে আমরা যেই এবার পরের পেজে এলাম। দেখো, এতক্ষণ যে আমরা যেই পরীক্ষাটা করেছিলাম, এই পরীক্ষাটা এই যে দুইটা পলিথিনের ব্যাগ, একটাতে বাতাস ভরেছি। আচ্ছা, সারসংক্ষেপ: বাতাস একটি পদার্থ, কঠিন ও তরল পদার্থের ন্যায় বাতাস বায়বীয় পদার্থেরও ওজন আছে আর আয়তনও আছে। তাছাড়া বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ঠিক আছে। এবার আমরা 2-এ কি পড়ব? পানির বিভিন্ন রূপ। পানির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা এখন পড়ব। ঠিক আছে। এই যে দেখো, পানির রূপ। পানি, বরফ গলে পানি হচ্ছে, তাপের মাধ্যমে পানি বাষ্প হচ্ছে। দেখো, পানির এখানে আমরা ছবিতে কয়টি রূপ পেলাম? একটি পানি, আরেকটি বরফ, আরেকটি হচ্ছে বাষ্প। এই যে বাষ্প। ঠিক আছে। এবার দেখি, আমরা ইতিমধ্যে পদার্থের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা 3 ধরনের ভিন্ন রূপে পাই, যেমন কঠিন, তরল ও গ্যাসীয় বা বায়বীয়। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যাকে এই 3 অবস্থাতেই দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা আজ পানির 3টি অবস্থা নিয়ে কথা বলবো। পানির 3টি অবস্থা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। পানির কি কি রূপ আছে এটা আমরা অবশ্যই পরবর্তীতে খাতায় লিখে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিব। কাজ: বরফে তাপ প্রয়োগ করলে কি ঘটে তা পর্যবেক্ষণ করি। যা করতে হবে, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং চিত্রের শূন্যস্থান পূরণ করি। যে এখানে চিত্রটি দেয়া আছে, এগুলো আমি শূন্যস্থানটা পূরণ করেছি, তোমরা করবে। বরফ গরম করার ফলে কি ঘটে? এটা একটা প্রশ্ন। প্রশ্নটার উত্তর আমরা বের করব, চিন্তা করব। এখানে বরফের কি কোনো পরিবর্তন হয়? বরফে গরম দিলে, তাপ দিলে কি কোনো পরিবর্তন হয়? আমরা কি কখনো বাসায় চা তৈরি করতে বা পানি ফুটাতে দেখেছি? বরফ গরম করার ফলে বরফ আস্তে আস্তে পানিতে পরিণত হয়। এখানে বরফের কি কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, হয়। বরফ পানি হয়ে যায়। আমরা কি কখনো বাসায় চা তৈরি করতে বা পানি ফুটাতে দেখেছি? এই উত্তরটা তোমরা আমাকে বলবে। আমি অবশ্যই দেখেছি। এবার দেখো, পানি গরম করার ফলে কি ঘটে? এখানে পানির কি কোনো পরিবর্তন হয়? বরফ তাপ প্রয়োগ, বরফকে যখন তাপ প্রয়োগ করা হয় সেটা পানি হয়ে যায়। পানিকে যখন তাপ প্রয়োগ করা হয় সেটা জলীয় বাষ্প হয়ে যায়। আমরা চা বা পানি যখন গরম করি, উপরে দেখবে একটা ধোঁয়ার মতো উঠতে থাকে উপরের দিকে, এটাই হচ্ছে জলীয় বাষ্প। এবং উঠতে উঠতে কি হয়? পানিটা শুকিয়ে যায়। এটাই হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে। সারসংক্ষেপ: বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে যায় এবং পানিতে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে পানিকে গরম করলে গরম পানি থেকে বাষ্প তৈরি হয়। এভাবে পানির এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে। এবার পানির 3 অবস্থার বৈশিষ্ট্য। পানির 3 অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। প্রশ্ন: পানির 3 অবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে? এটা আমি দিয়ে খাতায় প্রশ্ন আকারে লিখেছি, এটা পরবর্তীতে আমি তোমাদেরকে পড়ে দিব। কাজ: পানির 3 অবস্থার নাম ও তার বৈশিষ্ট্য শনাক্তকরণ। যা করতে হবে, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি। এই যে প্রশ্ন করেছে, আমরা কি পানিকে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3টি অবস্থায় দেখেছি? হ্যাঁ, আমি দেখেছি। তোমরা দেখেছো কিনা আমাকে জানাবে। কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পানিকে আমরা যে নামে চিনি সেগুলো কি? আচ্ছা, এবার চলো পাশে বসা সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। তোমরা তোমাদের সহপাঠী বা বন্ধুর সাথে আলোচনা করবে। ঠিক আছে। দেখো, পানির অবস্থা:
অবস্থার নাম বৈশিষ্ট্য। এই ছকটা আমি পূরণ করেছি। কঠিন, পানির অবস্থা কঠিন। কঠিন অবস্থার নাম কি? বরফ। আমরা কঠিন পানিকে কঠিন অবস্থায় করলে সেটাকে আমরা বরফ বলি। পানির কঠিন অবস্থা হলো বরফ। বৈশিষ্ট্য, বরফ শক্ত, এটি শক্ত, এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ঠিক আছে। এবার তরল, পানির অবস্থা তরল। তরলকে আমরা কি বলি? পানি বলি। পানির নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, যে পাত্রে রাখা হয় তার আকার নেয়। ঠিক আছে। এবার গ্যাসীয়, গ্যাসীয়র মধ্যে আছে জলীয় বাষ্প, এর নির্দিষ্ট আকার বা আয়তন নেই। জলীয় বাষ্পের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। ধোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়ে না, এটাও এরকম। তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে, তরল অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকৃতি না থাকলেও আয়তন আছে। ঠিক আছে। তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো কি? সহজেই সবখানে গড়িয়ে পড়ে, আর এটার নির্দিষ্ট আকার না থাকলেও আয়তন আছে। ঠিক আছে। এবার পরের পেজে এলাম। সারসংক্ষেপ, পানিকে আমরা তরল, কঠিন এবং গ্যাসীয় এই 3 অবস্থায় পাই। প্রতিটি অবস্থার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নেই। তার এখানে আমরা 3টি কি বৈশিষ্ট্য পেলাম? কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট আকার আয়তন নেই, আর হচ্ছে তরল অবস্থায় আকৃতি না থাকলেও কি আয়তন আছে। ঠিক আছে। আমরা এই 3টি অবস্থা পেয়েছি। ওকে। তাপীয় অবস্থার পরিবর্তনের কারণে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। 3 অবস্থাতেই পানি আমাদের জীবনে বিভিন্ন উপকারে আসে। ঠিক আছে। পানির 3 অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি। অন্যান্য পদার্থের মতো পানির 3টি অবস্থা আছে। বরফ হলো কঠিন অবস্থায় থাকা পানি। বরফের নিজস্ব আকৃতি রয়েছে, আমরা বরফ স্পর্শ করলে ঠান্ডা অনুভব করি। পানির নিজস্ব আকৃতি থাকে, পানিকে যে পাত্রে রাখা হয় সেই আকৃতি গ্রহণ করে। পানি সহজে গড়িয়ে পড়ে, যেমন গ্লাস থেকে পড়ে গেলে মেঝেতে ছড়িয়ে পড়ে। পানির গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। যখন পানি অনেক গরম হয় তখন তা বাষ্পে পরিণত হয়। রান্না করার সময় হাঁড়ির ঢাকনা খুললে যে ধোঁয়া ওঠে সেটি বাষ্প। এটি বাতাসের সঙ্গে মিশে যায় এবং তারপর এই বাষ্পকে আমরা দেখতে পাই না। বিপরীতভাবে বাষ্পকে ঠান্ডা করলে আমরা তরল পানি পাই, আর পানিকে ঠান্ডা করে বরফ পেতে পারি। দেখো, বাষ্পকে ঠান্ডা করলে আমরা পানি পাই, পানি থেকে ঠান্ডা করা হলে এটাকে আমরা বরফ হিসেবে পাই। দেখেছো? 4, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব। এবার পানির বিভিন্ন যে 3 অবস্থা আছে, 3টি অবস্থার গুরুত্ব সম্পর্কে জানবো। 3 অবস্থায় পানি কিভাবে আমাদের উপকারে আসে। কাজ, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব বোঝা। যা করতে হবে: 1, আমাদের ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার কি কি ব্যবহার দেখতে পাই তা নিয়ে দলে আলোচনা করি। ঠিক আছে। এই যে দেখো, কঠিন অবস্থা বরফ, আইসক্রিম। তরল অবস্থা হচ্ছে বৃষ্টির পানি, বৃষ্টি পড়ছে। আর বায়বীয় অবস্থা হচ্ছে যে রান্না করার কারণে ধোঁয়া উঠে যাচ্ছে বাষ্প হয়ে। 2, খাতায় নিচের ছকের মতো একটি ছক আঁকি। এই ছকটির মতো ছক দলে আলোচনার আলোকে খাতার ছকটি পূরণ করি। এটা খাতায় লিখে তারপরে পূরণ করবে। ঠিক আছে। পানির অবস্থা, ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার। কঠিন, বরফ। কঠিন অবস্থা কি? বরফ। মাছ মাংস সংরক্ষণ করতে, আইসক্রিম তৈরি করতে, প্রাথমিক চিকিৎসায়। মাছ মাংস আমরা ফ্রিজে রাখি, বরফ হলে এটা ভালো থাকে। তারপর আইসক্রিমের জন্য বরফের প্রয়োজন হয়। আর প্রাথমিক চিকিৎসা বলতে আমরা ব্যথা পেলে বরফ লাগাই যে কোনো জায়গায়। এবার তরল, পানি, পান করা, রান্না করা, গোসল করা। বুঝতে পেরেছ? বায়বীয়, বাষ্প। প্রেসার কুকারে রান্না, প্রেসার কুকারে কিন্তু আমরা ভাপে রান্না করি। ভাপ দিয়ে পিঠা বানানো, কোনো কিছু শুকাতে আমাদের বাষ্পের প্রয়োজন হয়, বায়বীয় পদার্থের প্রয়োজন হয়। ঠিক আছে। এবার সারসংক্ষেপ, ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার করে থাকি। পানির তরল অবস্থা, গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা, আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বায়বীয় অবস্থা, ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানির কঠিন অবস্থা না থাকলে কি আমরা আইসক্রিম বানাতে পারতাম? না, পারতাম না। পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ আর বৃষ্টি পেতাম? না, পেতাম না। পানির তরল অবস্থা না থাকলে আমরা
কি পানি পান করতাম? না, করতে পারতাম না। আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে নদীতে মিশে যায়, এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আবার আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দেই, তার সবই কিন্তু তরল অবস্থায় থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা পানির বাষ্পীয় অবস্থা থেকে তৈরি হয়। এগুলো থেকে পরবর্তী সময়ে বৃষ্টি হয়, যা ফসল ফলানো সহ পৃথিবীর জীবনধারায় বজায় থাকে। ঠিক আছে? তো আজকে আমরা 37 থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে রাসায়নিক পরিবর্তন সেটা দিব। ভালো থাকবে।